আমি একটু একটু করে আসি, একটু প্রথম থেকে আসি। গোলাম মুর্শিদ সাহেব ওনার অনেক কথার ভেতরেই ছাদ কৃষির কথাটা বলেছেন। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে ক্লাইমেট চেঞ্জ এবং গ্লোবাল ওয়ার্মিং, স্পেশালি ইন সিটি ওয়ার্মিং, এই জিনিসটা আমাদেরকে আগামীতে আরো অনেক বেশি বিপর্যস্ত করবে। সিটি ওয়ার্মিং, যে সিটিতে যে ওয়ার্মিং, আপনাদের খেয়াল আছে 95 কিয়োটো সম্মেলনে জাপানে বলা হয়েছিল যে সিটির যে অন্তত 30-40% রুফটপ রুফগুলো যদি গ্রিন করা যায় তাহলে সিটির ওয়ার্মিং কমিয়ে আনা যাবে। এবং সেটা জাপানে দেখা গেছে টোকিও সিটিতে, মানে এভাবে করতে করতে তাদের প্রায় তাপমাত্রা মানে 2 কমে এসছে। তো এটা করার উদ্দেশ্যটা, আমার এটা করার উদ্দেশ্যটা ছিল যে একদিকে কৃষির সাথে সম্পৃক্ত করা সবাইকে, নাম্বার 2 সিটি ওয়ার্মিং, নাম্বার 3 হচ্ছে যে শহরের মানুষ তার নিজের কিছু পুষ্টি জিনিস নিজে তৈরি করে খাক। এবং এটার মধ্যে যে একটা মানে মানে পারিবারিক যে একটা সম্মিলনী, একটা কায়িক শ্রম, সবকিছু মিলিয়ে এইগুলোই ছিল আমার ইয়ে। তারপর আব্দুল লতিফ সাহেব, সাবেক খাদ্য সচিব, তিনি চালের যে আমদানি করতে হয়, দাম পায় না, অন্য ফসলে চলে যাচ্ছে, এবং মহামারী কোভিড সারা পৃথিবীতে খাদ্যের একটা বিপর্যয় আনবে। যদি কোভিড প্রলং করে তাহলে তো অবশ্যই এটা একটা আমাদের জন্য একটা বড় সংকটের জায়গা হবে। সারা পৃথিবীতে এই সংকটটি আরো মানে দীর্ঘস্থায়ী হবে, এতে করে ফেমিন হতে পারে, এটাও আশঙ্কা করা হচ্ছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি সেই উপযোগী আমাদের দেশকে প্রস্তুতি নিতে হবে অনেকগুলো কারণে। এখানে টেকনোলজির ব্যবহার বাড়াতে হবে, অনেকগুলো ইস্যু এখানে, অত লম্বা ইস্যুতে আমি যাব না। নাহিদ আক্তার ফুড নিউট্রিশনের কথা বলেছেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার বাড়ানোর কথা বলেছেন। এখন কথাই হচ্ছে যে এগ্রিকালচার অ্যান্ড নিউট্রিশন দুটো শব্দকে একখানে নিয়ে আসা হয়। হ্যাঁ, যে এখন এগ্রিকালচারকে আলাদা দেখা হয় না। অর্থাৎ নিউট্রিশিয়াস ফুড উৎপাদন করা, সেই ফুড উৎপাদন করা, এগুলোতে বাংলাদেশ যথেষ্ট মনোযোগ দিয়েছে সাম্প্রতিক সময়। আইসিটির ব্যবহারের কথা বলেছেন, আইসিটির ব্যবহার আরো বাড়াতে হবে। একটা সময় আমরা এগুলো নিয়ে ভাবিনি। আমি 2004 থেকে ক্রমাগত পৃথিবীর বিভিন্ন দেশে ট্রাভেল করছি এই নতুন প্রযুক্তিগুলোকে, ভার্টিক্যাল এগ্রিকালচার, তারপর প্রযুক্তি, প্রিসিশন এগ্রিকালচার, স্মার্ট এগ্রিকালচার, এগুলোকে তুলে আনার জন্য। শফিউল ইসলাম কর্পোরেট এগ্রিকালচারের কথা বলেছেন, কৃষকের হাতে থাকবে না। শতভাগ সত্য কথা। এই চিত্র আমি দেখছি গত 20 বছর যাবত। কৃষি ক্রমান্বয়ে আস্তে 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 কর্পোরেটের দিকে চলে যাচ্ছে, কৃষক বলতে অস্তিত্বহীন হয়ে যাবে। আমি একটু পরে এটা নিয়ে একটু ধারণা আপনাদের সবাইকে দেব। শাহিন একটা কথা বলেছে, তুমি দেখবে যে 2008, 9, 10, 11 এই 4 বছর আমি টানা কাজ করেছি কৃষকের স্বাস্থ্য সেবা নিয়ে। কৃষকের স্বাস্থ্য সেবা শিরোনামেই মাটি ও মানুষের সিরিজ অফ প্রোগ্রাম গিয়েছে। এর আগে আমাদের কৃষি বিভাগ ওই বিষয়টি ভাবেনি। আমি গ্রামে যেতাম, ঢাকা শহর থেকে, জাপান বাংলাদেশ হাসপাতাল থেকে, মানে আমি বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে, প্রায় 20 জন ডাক্তার একটা টিম নিয়ে প্রতি সপ্তাহে শুক্রবারে আগেই ওই গ্রামটাতে নোটিশ করা হতো, একটা স্কুল প্রাঙ্গণে পুরো কৃষককে জমায়েত করা হতো। কেন যেতাম? যে কৃষক তার কৃষি কাজ করতে 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 কুঁজো হয়ে যাচ্ছে দিনের পর দিন। সে পেস্টিসাইড ইনহেল করছে, তার পাটা শামুকে কেটে যাচ্ছে, ওই কাটা শামুকের পা নিয়ে সে ওই কাদার ভেতরে নেমে ধানের চারা লাগাচ্ছে, ওদিক দিয়ে তার পেস্টিসাইড শরীরে ঢুকে গিয়ে গ্যাংগ্রিন হচ্ছে, আঙুল কেটে ফেলছে। এগুলো আমি খুব কাছ থেকে দেখেছি। হাজার চেষ্টা করে কৃষককে একটা গামবুট পড়াতে পারিনি, একটা গ্লাভস পড়াতে পারিনি, একটা মাস্ক পড়াতে পারিনি, কারণ আমাদের কৃষি বিভাগ এগুলো নিয়ে, আমি যখন ভেবেছি 20 বছর আগে, তখন এখনো পর্যন্ত তাদের এই ভাবনার ভেতরেই এগুলি ছিল না। ইভেন এফএওর সাথে আমি কথা বলেছি, হেডকোয়ার্টারে কথা বলেছি। গ্লোবালি পৃথিবীর উন্নত দেশগুলোতে একটা কৃষকের, আমার যেমন নাঙ্গল কাস্তে থাকে, ওদের দেশে ওই রকম ওর গামবুট থাকে, গ্লাভস থাকে, হ্যাভি গ্লাভস থাকে, মাস্ক থাকে, হেলমেট, নানান ধরনের ইয়ে থাকে। আমার কৃষকের সেগুলো কিছুই, এই প্র্যাকটিসটাই নাই। সো দ্যাট আমি ওই কৃষকের স্বাস্থ্য সেবা নামে এটা কেন করেছি, যে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তোমার যেমন লাঙ্গলটা জরুরি তোমার জীবনের জন্য, এটাও একইভাবে জরুরি। এই প্র্যাকটিসটা তোমার মধ্যে আনতে হবে, আনলে তোমার ওই গ্যাংগ্রিনের পা কাটতে হবে। শুনে না, মানে অভ্যাসের মধ্যেই তার নাই। আর কেন করেছি? ক্যান্সার শব্দটা সে কখনো কখনো শুনেছে যে হ্যাঁ ওনার ক্যান্সার হয়েছে, এটা মহা অসুখ, এটা হলে আর বাঁচে না। কিন্তু তার যে ক্যান্সার হওয়ার মতো প্রত্যেক দিন যে সে পেস্টিসাইড ইনহেল করছে, আমি এইভাবে বুঝিয়েছি যে তোমার ঘাড়ে যে গামছাটা আছে, মাজায় যে গামছাটা, এইটা দরকার হলে পেস্টিসাইড দেওয়ার সময় একটু
বেঁধে নিও, দরকার নাই তোমার মাস্কের। হ্যাঁ, যাই হোক, এগুলো আমাদের পেস্টিসাইড কোম্পানিও কোনোদিন বলে নাই যে আমি তোমাকে পেস্টিসাইড কিনছো তার সাথে একটা মাস্ক দিলাম। যাক, এগুলো আমাদের অনেক আমাদের দুঃখজনক। আমরা এগুলো একইভাবে মাটির স্বাস্থ্যের কথা যেদিন থেকে বলেছি সেদিন থেকে আমি কাউকে দোষারোপ করছি না, আমাদের দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বলেনি। বহু আগে আমি বলেছি যে আমাদেরকে যেতে হবে ইমিডিয়েটলি, দীর্ঘদিন হাইল ভ্যারাইটি করতে করতে কেমিক্যাল ফার্টিলাইজার দিতে দিতে মাটির যে উর্বরা শক্তি নষ্ট করে ফেলেছে, এটাকে যদি আবার রিচার্জ না করা হয়, অর্থাৎ জৈব সার দেওয়া না হয়, আপনি হাজার ভালো ভ্যারাইটি দেন, ফলন আসবে না। কারণ মাটিতেই খাদ্য নেই, ফলনটা আসবে কোত্থেকে? আপনি সব ক্রপ কি বায়োফর্টিফাইড করতে পারবেন? সব ক্রপ তো বায়োফর্টিফিকেশন করা যাবে না। তো মাটিকে আবার উর্বর করতে হবে। উর্বর করতে গেলে আপনাদের হয়তো খেয়াল নাই, বয়োজ্যেষ্ঠ যারা এখানে আছেন তারা সবাই জানে, আমরা একটু পড়েছি, আমরা কেঁচোকে প্রাকৃতিক লাঙ্গল বলা হয়। বর্ষা হয়ে যাওয়ার পর জমিতে আমরা দেখতাম গুড়ি গুড়ি মাটি, লক্ষ লক্ষ কেঁচো গুড়ি গুড়ি মাটি জমিকে উলট পালট করছে। ওই কেঁচোর ডিম গিয়ে ফার্টাইল হচ্ছে, জমিতে হাজার হাজার কেঁচো তৈরি হচ্ছে। তো সেই কেঁচো, হাইব্রিড কেঁচো এনে গোবরের সাথে দিয়ে এটা কালচার করে জৈব সার নিয়ে মাটিতে ছিড়িয়ে দাও। ওই জমিতে আর পেস্টিসাইডস আর কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করো না। এভাবে করে 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 সারা পৃথিবীর মাটিকে, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর মাটিকে এটাকে আনতে হবে। আর না হলে ক্লাইমেট চেঞ্জের একটা দিক, আরেকটা দিক হচ্ছে আমি যে ধ্বংস করেছি কেমিক্যাল ফার্টিলাইজার দিয়ে মাটিকে, সেটা সারা পৃথিবীর জন্য একই চিত্র হবে। এটা অস্বীকার করার কিছু নেই। যাকে এই মাটির স্বাস্থ্য নিয়ে কথা বলেছি বহু আগে থেকে। মামুন না রশিদ মাসুদ রানা বলেছেন ক্লাইমেট চেঞ্জ, এগ্রিকালচার যে গতিতে যাচ্ছে, ট্রু। কৃষি মানে ক্লাইমেট চেঞ্জের ফলে যেই গতিতে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, সেই গতিতে গবেষণালব্ধ ফলাফল মাঠ পর্যায়ে যাচ্ছে না। এতে করে কি হচ্ছে যে আমি পিছিয়ে যাচ্ছি। যেমন ধরুন আমি একটা কথা বলি, যে কোস্টাল এরিয়াতে এখানে একজন একটা প্রশ্ন করেছেন, সেটাকে এই সাথে আমি মিলিয়ে নিচ্ছি। কোস্টাল এরিয়ার কথাটা কে বলেছেন? লিপি, আর এখানে মাসুদ রানা, দুটোকে একখানে করি। হ্যাঁ, যে কোস্টাল এরিয়াতে আমাদের যে সমস্ত ধানের ভ্যারাইটি গুলো এসছে স্যালাইনিটির কারণে, বা ড্রাউট টলারেন্স, সয়েল স্যালাইন টলারেন্স, কিংবা সাবমার্জেন্স, বর্ষার সময় 14 দিন পানিতে টিকে থাকার যে সমস্ত ভ্যারাইটি গুলো আসছে, সেগুলো কোস্টাল ভ্যারাইটিতে বলি যে মাত্র আপনার 8 থেকে 10 কি বলে লবণাক্ততার মাত্রা ধরে আমরা ধানের ভ্যারাইটিকে ডেভেলপ করেছিলাম, কারণ ওখানে স্যালাইন পানি ঢুকে গেছে। কিন্তু সেটা যখন মাঠ পর্যায়ে ধানের জাতটা গবেষণার পরে গিয়ে পৌঁছলো, তখন স্যালাইনটির মাত্রা চলে গেছে 12-13-তে। তার মানে ওটা ওইভাবে কাজ করছে না। যদিও হয় ফ্লাওয়ারিং আসার সময় ঝরে পড়ে যায়। তো যেই গতিতে আসলে ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই গতিতে গবেষণালব্ধ ফলাফল মাঠ পর্যায়ে পৌঁছাচ্ছে না। এটা শুধু ধানের ক্ষেত্রে না, সর্বক্ষেত্রে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে আরো অনেক দ্রুত গতিতে টেকনোলজির ব্যবহার করে, মানে গবেষণালব্ধ ফলাফলকে আরো দ্রুত গতিতে মাঠে না পৌঁছালে ক্লাইমেট চেঞ্জের গতির সাথে আমাদের গবেষণার লব্ধ ফলাফলের গতি মাঠ পর্যায়ে যাবে না। এতে করে আরেকটা ডিজাস্টার হওয়ার সম্ভাবনা আছে। সো দ্যাট এখানে আপনার সব মানে আইসিটির ব্যবহারটা এখানে অনেক জরুরি। ফেয়ার প্রাইস আমি মনে করি একটা সময় ছিল মধ্যস্বত্বভোগীর, মানে যেই বাঁধাকপিটা আমি দেখেছি 2004 সালে প্রথম করেছি আমি, বেলাবো বাজারে জমি থেকে বাঁধাকপিটা কিনলো 3 টাকা করে। বেলাবো বাজারের পাইকারি বাজারে এসে একই ভ্যান গাড়ির উপরে 4 হাত বদল হয়ে গেল। আমি 2004 সালের কথা বলছি। 4 হাত বদল হয়ে গেলে ভ্যান গাড়িতে রাখা ওই বাঁধাকপি 3 টাকা দিয়ে পার কপি 300 টাকা শ কিনা, ওই ভ্যান গাড়ির উপরে থেকে ওটা 5 বার হাত বদল হয়ে ওটা চলে গেল 17 টাকায় এক বাজারের ভেতরে। তারপর এটা ট্রাকে উঠলো, আবার 2 হাত বদল হলো। ওই বাঁধাকপি, ফুলকপি ফলো করে করে ঢাকার শান্তিনগর বাজারে এসে আমি ওই বাঁধাকপি কিনলাম 33 টাকায়। আইসিটি যখন সেখানে ঢুকলো, যখন স্মার্টফোনটা, মোবাইল ফোনটা আসলো, যখন অনলাইন আসলো, এবার কোভিড কালীন সময় আপনি নিজে চিন্তা করুন যে রাজশাহী থেকে যতটুকু আম না এভাবে বিক্রি হয়েছে সনাতন পদ্ধতিতে, তার চাইতে অনেক বেশি আম বিক্রি হয়েছে। শুধু আম কেন, অন্যান্য ফসল, অন্যান্য বিশেষ করে উচ্চমূল্যের ফসল বিক্রি হয়েছে অনলাইনে। তো আমি মনে করি যে এই অনলাইন বা আইসিটির ব্যবহারে মধ্যস্বত্বভোগী দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। এটা একটা বড় দিক।
তারপর এবার আসি একটু শেখ শফিউল ইসলাম, কৃষককে কৃষক হারিয়ে যাচ্ছে, হ্যাঁ অনেকটা বলেছি আমিও মনে করি। আচ্ছা মারুফ, এবার সরাসরি প্রশ্নে আসি। 7 জন প্রশ্ন করেছেন, আমি সবার উত্তর দেওয়ার চেষ্টা করছি। জনাব মারুফ, কৃষকের সাইকোলজিক্যাল দিকের কথা বলেছেন, যে প্র্যাকটিস গুলো আমি করি অনুষ্ঠান নির্মাণ করতে গিয়ে, এগুলো কি আমার নিজের তৈরি করা, নাকি আমি কোথাও থেকে প্রশিক্ষিত হয়ে করছি, নাকি আমি যখন অনুষ্ঠান শুরু করি সে 80-র দশকে, তখন এই প্রশিক্ষণের কোনো সুযোগই ছিল না। আর কৃষি বিষয়ে প্রশিক্ষণের তো কোনো প্রশ্নই আছে না। যেমন এটা আমি কাজ করতে 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 কি আমার নিজেকে আমি ওইভাবে রপ্ত করেছি। যেমন আমি যদি সহজভাবে একটু বোঝাই, কৃষকের সাইকোলজি বোঝার চেষ্টা করেছি। কিভাবে? যে আমি যে ভাষায় কথা বলি, কারণ টেলিভিশন একটা প্রমিত বাংলা ভাষায় কথা বলতে হবে, টেলিভিশন উপস্থাপক, টেলিভিশন নাটক সেই সময়। তো টেলিভিশনে তখন একটি নাটকের ভেতরে যদি 2 মিনিট, 1 মিনিট, 3 মিনিটের একটা কোনো আঞ্চলিক ভাষার ক্যারেক্টারও থাকে, সেই পাণ্ডুলিপিটি মিনিস্ট্রিতে পাঠিয়ে অ্যাপ্রুভ করে আনতে হতো, কারণ ওই আঞ্চলিক ভাষায় কথা বলবে, এটা ওই ওই ভাষাভাষী ওই ডিস্ট্রিক্টের মানুষ আন্ডারমাইন, তারা খাটো হতে পারে। তো আর এখন তো শত শত সিরিয়াল হয়ে যায় নোয়াখালী ভাষায়, চিটাগাংয়ের ভাষায়, ঢাকাইয়া ভাষায়। তো তখন টেলিভিশন এরকম ছিল, সেই জায়গায় একজন উপস্থাপক আঞ্চলিক ভাষায় কথা বলবেন এটা স্বপ্নেও ভাবা যায়নি, টেলিভিশন উপস্থাপক। তো আমি যাদের সাথে নিয়ে প্রোগ্রাম করি তারা আমার টার্গেট অডিয়েন্স, তাদের সাথে যদি আমি প্রমিত বাংলা ভাষায় কথা বলি, সে তো আমার কথা বুঝবে না। সত্যি সত্যি 2, 4, 5 বছর পার হয়ে গেল, সে আমার কথা বোঝে না। একদিকে আমার বেশভূষা, সবকিছু মিলিয়ে তখন নিজের প্র্যাকটিসের ভেতরে আমি এগুলো আনলাম। শার্টের পরিবর্তন করলাম, এই যে শার্টটি এখনো পরে আছি, আজকে 40 বছরে একই ধরনের শার্ট পরে আছি, এটারও পেছনে একটা বিশাল ইতিহাস আছে, আরেকদিন ধরে শোনাবো কেন এই শার্ট, রংটাই বা সবুজ কেন। তারপর আঞ্চলিক ভাষায় তার সাথে কথা বললাম, বলতে 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 তার ভেতরে ঢুকলাম। আগে আমি আইলে দাঁড়িয়ে কথা বলতাম, সে মাঠের ভেতরে কাজ করতো। পরে অনুষ্ঠান প্রচারের সময় দেখলাম দূরত্বটা রয়ে গেছে, একটা সময় এসে তারপর তার কাছাকাছি হেঁটে চলে গেলাম মাইক্রোফোন নিয়ে। এইগুলো করে 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 তার সাথে আমার একটা আত্মিক সম্পর্ক তৈরি হলো, তাকে আপন করে নেওয়ার মতো। এই কৌশলগুলো আমি আমার নিজের মতো করেই ব্যবহার করা শুরু করলাম। একজন বলেছেন, মেহেদী সাহেব বলেছেন যে আগে ভূস্বামীদের হাতে কৃষি ছিল, মধ্যস্বত্বভোগীর হাতে কৃষি ছিল, সেই কৃষি এখনো সেখানেই রয়ে গেছে। এটার একই প্রশ্ন রায়হানও করেছেন, দুজনের একই ধরনের। এটার মূল কারণ হচ্ছে বাংলাদেশের মতো জায়গায় এখনো পর্যন্ত কৃষকের কোনো নির্দলীয় সংগঠন গড়ে ওঠেনি। কাজটি বড়ই কঠিন, নির্দলীয় সংগঠন আমাদের মতো দেশে হয় না, হওয়াটা বড়ই কঠিন। যেগুলো আছে সরকারি বেসরকারি দলীয় কৃষক সংগঠন, সেগুলো বৃহত্তর কৃষক গোষ্ঠীর কোনো উপকার এ যাবৎকাল করেনি। এখানে কৃষক ভিন্ন, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন, যে কারণে বাজারে তার কোনো সে নাই, রাইট নাই। আমি নিজে দেখেছি দিনের পর দিন, সন্ধ্যার পর রাত্রের পর রাত বসে দেখেছি কৃষক ফসল উৎপাদন করে ফসল তুলে ঘরে বসে আছে, সন্ধ্যার পরে বা ভোর রাত্রে বাজারের দিকে রওনা হচ্ছে। তাকে তো বাজারে ঢুকতেই দেয় না মধ্যস্বত্বভোগীর লোকেরা, বাজারে ঢোকার আগেই তার দাম নির্ধারণ করে ফেলে মধ্যস্বত্বভোগী। কারণ কৃষক দেখে যে এক মণ শিম নিয়ে আসছে, এটাতে যখন সময় বাড়তে থাকবে তার 1 মণের ওজন 30 কেজিতে নেমে আসবে, শুকাতে থাকবে, তো অটোমেটিক্যালি সে ওইটি যা দাম বলে ওই দামে বিক্রি করে। তো সংগঠন ছাড়া এটা কখনোই সম্ভব না। নাম্বার 2, অনেকে কোঅপারেটিভ করে দেখেছেন, কোঅপারেটিভও সম্ভব হয় নাই, সেগুলো আরেক ধরনের বিষয়। তো সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে প্রযুক্তি, তারপর যেটা ফিউচার সেল আমাদের দেশে নতুন, বাংলায় ইংরেজিতে বললে পৃথিবীতে ফিউচার সেল, তারপর কমোডিটি এক্সচেঞ্জ, এগুলো বহু আগে আছে, আমরা কেন এগুলি করি নাই? আমি যখন এগুলো নিয়ে কথা বলেছি 20 বছর আগে, তখন সবাই আমাকে হাসি তামাশার পাত্র হিসেবে দেখেছে। আরে ভাই, আমার এখানে তো দাদন ব্যবসা, তো জন্মের থেকে দাদন ব্যবসাটাই তো ফিউচার সেল। সেটা আপনি যখন মানে কমিউনিটি এক্সচেঞ্জের ভেতরে একটা জায়গায় নিয়ে আসছেন, একটা প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে। জাপানে আমি দেখেছি যে জাপান এগ্রিকালচার অ্যাসোসিয়েশন কি চমৎকার কাজ করছে, বেসরকারি একটা অর্গানাইজেশন, কৃষকের স্বার্থ রক্ষা করছে, কৃষককে তার চাষের জন্য সব ইম্পোর্ট মৌসুমের প্রথম দিয়ে দেয়, তার ফসল উৎপাদন করা নিয়ে আসে, মার্কেট করে, কৃষক অনলাইনে সব দেখতে পাচ্ছে তার ফসল কততে বিক্রি হচ্ছে সুপার মার্কেটে।
তার টাকা অনলাইনে তার কাছে চলে আসতেছে, উপকরণের দাম সেই জাপান এগ্রিকালচার অ্যাসোসিয়েশন কেটে নিচ্ছে, তার সাথে 3% 5% সে ইন্টারেস্ট নিয়ে দিয়ে দিচ্ছে। বিশাল সংগঠন, সারা পৃথিবীতে এরকম অনেক সংগঠন আছে। তো আমরা এগুলিকে যখন তুলে ধরেছি, আমি যখন বলেছি, তখন বাংলাদেশের ক্ষেত্রে এগুলোকে অনেকেই বলেছে সম্ভব না, কিন্তু সময়ের দাবিতে এখন বলছে সবই সম্ভব। এগুলো নিয়ে আমি প্রচুর কাজ করেছি, প্রচুর কাজ করেছি। তো আমি মনে করি সংগঠন ছাড়া এগুলো সম্ভব। সৈয়দ কাউসার বলছেন, আমাকে ধন্যবাদ জানিয়েছেন, আপনাকে ধন্যবাদ। কৌশিক বলছেন ধনী কৃষক ধনী হচ্ছে, দরিদ্র কৃষক দরিদ্র হচ্ছেন। ভেরি ট্রু। আবার দেবপ্রিয় ভট্টাচার্য সাহেবকে আমি বলেছিলাম আপনাদের গবেষণা অনেক পার্ট হতে পারে। আমি এও দেখেছি ভূমিহীন কৃষক ভূমির মালিক হচ্ছে, আবার ভূমির মালিক ভূমিহীন হচ্ছে। আমার গবেষণায় এই জিনিসও আছে, এটা অনেকের গবেষণায় নাই হয়তো। কিভাবে দেখেন, যিনি ভূমির মালিক তিনি এখন কৃষি কাজ করেন না, তার ছেলেবেলে বড় হয়ে গেছে, তারা কৃষি কাজ খাটো মনে করে, মোটরসাইকেল চালানো শিখে গেছে, সে ছুটোছুটি করে অন্য ব্যবসায়। দরিদ্র কি বলে বৃদ্ধ বাবা এককভাবে এত জমি ধরে রেখে কৃষি কাজ করতে পারেন না, বদলা কামলা পায় না, সে মনে করে লিজ দিয়ে দেয়া তার জন্য বেটার। সে বিঘার পর বিঘার জমি একবারে লিজ দিচ্ছে, হাতে টাকা চলে আসছে একবারে, সে নিশ্চিন্ত হয়ে যাচ্ছে। যে কৃষক, দরিদ্র কৃষক, ভূমিহীন কৃষক লিজ নিচ্ছে, সে তার পরিবারের সবাইকে সম্পৃক্ত করে লিজ নেওয়া জমিতে খাটুনি দিয়ে অর্থ উপার্জন করছে। সেই অর্থে সে 2-4-5 বছরের ভেতরে ওই জমির মালিকের কাছ থেকে লিজ দেওয়া জমিকে সে ক্রয় করছে। 5 কাঠা 10 কাঠা 5 বিঘা, এরকম দৃশ্য, এরকম গবেষণার জিনিস আমার হাতে আছে। বাট এটা সত্যি যে দরিদ্র কৃষক দিনের পর দিন দরিদ্র হচ্ছে, কারণ সে কৃষিতে ইনভেস্ট করার মতো সক্ষমতা তার নেই, কারণ সে ফেয়ার প্রাইস পায় না। আমি কৃষি বাজেট, কৃষকের বাজেট অনুষ্ঠানে সরকারের ডজনের উপরে মন্ত্রী পরিষদের সদস্য নিয়ে, আমাদের আবুল মাল আব্দুল মুহিত তো প্রতি বছরই আমার সাথে যান, কৃষিমন্ত্রী যান, অনেক চেষ্টা করেছি যে বাজার ব্যবস্থাকে একটা কাঠামোর ভেতরে আনা, পলিসির ভেতরে কৃষককে ঢোকানো, কৃষকের অধিকারগুলোকে পুনরুজ্জীবিত করা। এগুলো আস্তে 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 হচ্ছে, পলিসিতে আসছে। হাইয়াস্ট একটি সম্প্রসারণ কর্মীদের কৃষকের মাসে না যাওয়ার একটা অভিযোগের কথা বলেছেন, সেটা কৃষি বাজেটে আমি যখন বলি তখন হ্যান্ড রেজ করে তারা কত পার্সেন্ট ইয়ে যায়। আমি আমার থেকে কোনো মন্তব্য করি না, কারণ আমি মনে করি এটা মন্তব্য করা আমার থেকে উচিত নয়। তাদেরও একটা ভূমিকা অবশ্যই আছে, কিন্তু তারা পার্টিসিপেশনটা তাদের আরো হলে অনেক ভালো হয়। নাজমুল ইসলাম বলছে 50 বছরে আমাদের যে পরিবর্তন হয়েছে, চীনে সেই পরিবর্তন হয়েছে কয়েক বছরে। ভেরি ট্রু। কারণ একটা রেজিমেন্টাল কান্ট্রি, সে দেশে নিয়মের মতো অনুসরণ করেছে। প্রফেসর ইয়াং লং পিং, যাকে বলা হয় ফাদার অফ হাইব্রিড চীনের, এই এত 200-300 কোটি মানুষের দেশে, মানে চীনের মানে প্রেসিডেন্টের চাইতে অনেক ক্ষেত্রেই বলা হয় সে পাওয়ারফুল, কারণ এত মানুষের খাদ্য নিরাপত্তা সে নিশ্চিত করেছে হাইব্রিড ধান দিয়ে। তার সাথে আমার মানে 3-4 বার ইন্টারভিউ করার সৌভাগ্য হয়েছে। সে আমাকে হাইব্রিড ধান, এগ্রিকালচার, আইসিটি এবং পলিসি এবং সায়েন্স, এই 3-4টার মিশেল করে যে দেশ কৃষিতে এগিয়ে গেছে সে দেশ এগিয়েছে, এই কথাটা সে বারবার আমাকে বোঝানোর চেষ্টা করেছে। ক্লাইমেট বেড কোস্টাইজেশন নিয়ে কথা বলেছি। রায়ান বলেছেন ফুল চাষ, ফুল চাষের ব্যাপক সম্পর্ক আপনার রাজশাহীতে হয়তো নেই, কিন্তু আজকে যে জমিতে কৃষক ফুলের চাষ করতেন, আপনি খালি ভাবুন একটি বিষয়, একটা সময় গোলাপ ছিল আমাদের একটা স্বর্গীয় ফুল, গোলাপ ছিল আমাদের ফুলের রাজা। এখন এই দেশের কৃষক গ্ল্যাডিউলাস করে, জারবেরা করে, ক্রিসেন্থেমাম করে, টিউলিপ করে, যেগুলো আমি 10 বছর আগে সেই কোকেনহাফ মানে কি বলে হল্যান্ডের সেই ফুলের যে রাজ্য থেকে সেগুলো আমরা দেখিয়েছিলাম, সেই ফুলগুলো চাষ এখন আমাদের দেশের কৃষকরা করছে। আপনি গদখালিতে যান, যশোর, রাজশাহী, আপনার এই কালীগঞ্জের ওই বেলটা, ফুল আর ফুল চারিদিকে। আগে তো রজনীগন্ধা একটা আসতো, হাইকোর্টের মাজারের ওখানে মালিরা কিছু ফুল বাগান থেকে এনে বিক্রি করতো, আর কলকাতা থেকে রজনীগন্ধা আসতো, মুর্শিদ স্যাররা জানতে পারেন, এগুলো খেয়াল আছে, লতিফ সাহেবরা জানতে পারেন, একটা রজনীগন্ধা 10 টাকায় বিক্রি হতো। আজকে বাংলাদেশে রজনীগন্ধা কেউ ব্যবহারই করে না। জাস্ট ভাবুন, এটা তো আমাদের কৃষকের। এখানে কৃষি বিভাগের খুব একটা উদ্যোগে ফুল চাষ সম্প্রসারণের ব্যাপারে কৃষি বিভাগ খুব একটা কৃতকার্য নয়, যতটা কৃতকার্য কৃষক তার নিজে থেকে। সেই শেরালির কথা আমার মনে পড়ে, নিজের খরচে শেরালি গিয়েছিল হল্যান্ডে, এই জারবেরা কি করে চাষ হয়, ক্রিসেন্থেমাম কি করে চাষ হয়,
কিভাবে গ্রিন হাউসে চাষ হয়। সে ফিরে এসে বাঁশ দিয়ে পলিথিন দিয়ে গদখালিতে গ্রিন হাউস বানিয়েছে, সেখানে সে ফুল এই জারবেরা ফুরিয়ে দেখিয়েছে। এখন তো এখানে মানে শুধু ফুল চাষ না, এটা একটা পর্যটন কেন্দ্র হয়ে গেছে। গত বছর আমার মনে আছে 80 সালের প্রথম দিকে জন পল প্যারেইন নামে এক ভদ্রলোক ছিলেন বেলজিয়ামের, তিনি বাংলাদেশে এসেছিলেন একটা এনজিওতে কাজ করতে। তিনি সাভারে একটা জমিতে চেষ্টা করেছিলেন টিউলিপ ফোটাতে, বেলজিয়ামের পারেননি, কিন্তু বাংলাদেশের দেলোয়ার গত বছর বালবেনে হল্যান্ড থেকে গাজীপুরে যে টিউলিপ ফুটিয়ে দেখিয়েছেন। আপনারা আমার প্রতিবেদন দেখতে পারেন ইউটিউবে ঢুকলে। তো এই দেশের কৃষকরাই করেছে এগুলো। কত প্রগতিশীল কৃষক, কত চিন্তা চেতনায় তারা কতটুকু এগিয়ে আছে। তো এগুলো তো আমাদের সাকসেস। বাংলাদেশের কৃষকের জন্য আমরা গর্বিত হই। এখন একদম শেষ করছি একটি কথা, আন্তর্জাতিক বাজারে আমাদের ভূমিকা এখানেই হচ্ছে শেষ। আমি একটু আগে বলেছিলাম $7 বিলিয়ন, $70 বিলিয়ন বাজার, সেখানে আমাদের পার্সেন্টেজ মাত্র 0.2। কেন? বিকজ আমাদের এই উৎপাদন, আমাদের এই এগ্রিকালচার উৎপাদনের যে আমরা যে সমস্ত কমপ্লায়েন্স, ইউএর মার্কেটের যে কমপ্লায়েন্স, এগুলি আমরা মেনে চলি না। আমাদের গুড এগ্রিকালচার প্র্যাকটিস তৈরি হয়নি, যে কারণে আমরা যা পাঠাচ্ছি সেগুলো এথনিক মার্কেটের জন্য পাঠাচ্ছি, চেইনে যাচ্ছে না। আমি বার্মিংহামে, লন্ডনে, বেলজিয়ামের যে সমস্ত বড় বড় মানে হোলসেল মার্কেট আছে শাকসবজি ফলমূলের, তন্ন তন্ন করে খুঁজেছি, বাংলাদেশে কিচ্ছু পাইনি, বিকজ আমাদের গুড এগ্রিকালচার প্র্যাকটিস নেই। কেনিয়া থেকে কচুর লতি আসে, হুরন্ডির থেকে আসে, ভুরুন্ডি না কোথা থেকে আসে, কলা গাছের ভেতরের যে শালটা সাদা সেটা টুকরা টুকরা হয়ে আছে, বাংলাদেশ থেকে যায় না। কেন? বিকজ আপনি ইউরোপিয়ান পলিসি, ইউরোপিয়ান যে কমপ্লায়েন্স এগুলো মেনটেন করেন। এখন কথা হচ্ছে, কয়েকদিন আগে একনেকে গুড এগ্রিকালচার প্র্যাকটিস নিয়ে লাইসেন্স পাওয়ার জন্য কথাবার্তা হয়েছে। এগুলো হলে আমি বিশ্বাস করি আমাদের নেক্সট যে বিজনেস, গ্লোবাল বিজনেস, যেই বিজনেস আমাদেরকে রেমিটেন্স অ্যান্ড গার্মেন্টস, বিদেশি অর্থ দিত, আমি মনে করি আগামীর বাহক হবে কৃষি। কৃষি যেটা দিয়ে আমার এই ইকোনমি মানে বাহক হয়ে যাবে, কিন্তু নিশ্চিহ্ন হয়ে যাবে কৃষক। কারণ কৃষি চলে যাচ্ছে, এই সমস্ত প্রযুক্তি, এই সমস্ত ইনভেস্টমেন্ট, কৃষকের জমিতে বড় বড় গ্রিন হাউস হবে, বড় বড় শেড হবে, সেই জায়গায় কৃষক ইনভেস্টমেন্ট করতে পারবে না বলে ওই শেডে বা ওই জমিতে বা ওই গ্রিন হাউসে কৃষক গিয়ে লেবার হবে, যেটি হয়েছে গার্মেন্টসের ক্ষেত্রে। আমার শেষ কথা, সো দ্যাট তাকে ধরে রাখার জন্য, কৃষিকে ধরে রাখার জন্য, কৃষকের আদি পেশা, হাজার বছরের তার যে একটা প্রাণের পেশা, এটাকে ধরে রাখার জন্য রাষ্ট্রের এখানে অনেক বড় ভূমিকা আছে। নাহলে আবার 20 বছর পরে এই স্মার্ট কৃষি গিয়ে অন্য আরেকটা বাণিজ্য সামনে আসবে, এই ব্যবসায়ী এই বাণিজ্য ছেড়ে অন্য জায়গায় চলে যাবে। এই যে বিশ্বব্যাপী এই কৃষকের মাঠে যে হিউজ একটা গার্বেজ পড়ে থাকবে, এটা হবে পৃথিবীর জন্য একটা ভয়ঙ্কর আবর্জনা। সেটাই হবে। ততদিনে অরিজিনাল কৃষক কৃষি পেশা থেকে সরে গিয়ে কৃষি ভরে যাবে, পৃথিবী তখন সবচেয়ে বড় সংকটের মধ্যে পড়বে। ধন্যবাদ।